নাম্বার 3, শিলা। প্রথমে বুঝতে হবে সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ কী জিনিস। সমসত্ব অর্থাৎ সমান অনুপাতে, যখন আমরা উপাদানগুলো সব জায়গায় সমান অনুপাতে থাকবে তখন সেটাকে বলবো সমসত্ব মিশ্রণ, আর যদি সেটা না থাকে, বিভিন্ন অনুপাতে থাকে, তখন সেটাকে বলবে অসমসত্ব মিশ্রণ। এবার পৃথিবীর উপরে যে শক্ত আবরণ থাকে তাকে শিলা বলা হচ্ছে, এবং এই শিলা কিনা খনিজের বিভিন্ন ধরনের মিশ্রণ, সেখানে সমসত্ব হোক বা অসমসত্ব সেই মিশ্রণের মাধ্যমে তৈরি হয়ে থাকে। এবার এই খনিজ বা মিনারেল কী জিনিস না, এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ, সেটা হচ্ছে খনিজ। যেমন হতে পারে গ্রানাইট, শিলা, কোয়ার্জ, ফেল্ডস্পার, মাইকা, হর্নবেল্ট খনিজ দ্বারা গ্রানাইট শিলা গঠিত। মানে শিলা হচ্ছে অনেক কটা খনিজ, যেমন হচ্ছে কোয়ার্জাইট, ফেল্ডস্পার, মাইকা, হর্নবেল্ট, এগুলো মিলে গ্রানাইট নামক যে শিলাটা সেটা তৈরি করবে, অর্থাৎ খনিজগুলো মিলে শিলা তৈরি করছে। ঠিক আছে, আমার ছবি দিয়ে দিয়েছে ভালো করে বোঝাবার জন্য, যে গ্রানাইট আছে, এর মধ্যে কি কি আছে, হর্নবেল আছে, সবুজ সবুজ রডগুলো, মাইকা আছে, এখানের মধ্যে ফেল্ডস্পার আছে, এখানের মধ্যে কোয়ার্জাইট হচ্ছে। ঠিক সেভাবে এখানে বলা হচ্ছে, যেমন হচ্ছে চুনা পাথর শুধুমাত্র ক্যালসাইট, এবার একটাও হতে পারে, দুটোও হতে পারে, এরকম হতে পারে, এখানের মধ্যে সেরকমই বলেছে ক্যালসাইট বা অ্যারাগোনাইট খনিজ দিয়ে এই চুনা পাথর কিন্তু গঠিত হচ্ছে। এবার এই শিলার ব্যাপারে বলা হচ্ছে যখন, তখন এখানে বলা হচ্ছে যে শিলার মধ্যে প্রবেশ্যতা, অর্থাৎ প্রবেশ পথ বলা হয়, তার মানে কি কতটা এই রাস্তা দিয়ে ভেতরে যেতে হবে। ঠিক সেরকমভাবে যে তরলের মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থে যে প্রবেশ করবার ক্ষমতা, সেটাকে বলছে প্রবেশ্যতা। সছিদ্রতা অর্থাৎ ছিদ্র, মানে হচ্ছে যুক্ত, মানে যুক্ত, ছিদ্রতা মানে ছিদ্র থাকবে। তাহলে হচ্ছে এখানের মধ্যে বলা হচ্ছে যে শিলার মধ্যেকার যে শূন্য স্থান বা শিলার মোট আয়তনের অনুপাত সছিদ্রতা। মোট আয়তন কত ছিল, ঠিক আছে, তার উপরে হবে না শূন্য স্থান, কতটা শূন্য স্থান আছে তার মধ্যেকার, যে শিলার মধ্যেকার শূন্যস্থান তার মোট আয়তনের অনুপাত, সেটা হচ্ছে সছিদ্রতা। এবার বলছে প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে যাবে, ঠিক আছে, এবং সছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে। মানে যদি সেইখানের মধ্যে ফাঁকা জায়গা বেশি থাকে, কোনো একটা শিলা আছে তার মধ্যে ফাঁকা জায়গা বেশি থাকে, তার মানে জল সেখানে বেশি যাবে না, জল সেখানে ধরে রাখতে পারবে বেশি। কিন্তু যদি প্রবেশ্যতার কথা বলা হয় তাহলে এটা শুধুমাত্র একদিকে নয়, পুরোপুরিভাবে থাকবে, তাহলে জল ধরে রাখা জায়গাটা কম হয়ে যাবে। ওরা কি করবে, তাড়াতাড়ি জলটা যেমন আসবে সেরকম চলেও যাবে, সেটা হচ্ছে প্রবেশ্যতা বেশি হলে কী হয়ে যাবে, জল ধারণ ক্ষমতা তার জন্য কমে যাবে। এবার আমাদের শিলাকে কি বলছে না, 3 ভাগে ভাগ করছে, আগ্নেয়, পাললিক, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কি জিনিস, পৃথিবী যেহেতু ভিতরে উত্তপ্ত তরল বা যে ম্যাগমা রয়েছে, ঠিক আছে, সেই ম্যাগমাগুলো কী হবে, বাইরে বেরিয়ে আসবে, সেগুলো জমাট বাঁধবে এবং সেটা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হবে। আগ্নেয়কে আদি শিলা বা প্রাথমিক শিলা বলা হয়, কারণ প্রথম এটি সৃষ্টি হয়েছিল বলে। এখানে ভূভ্যন্তরে বিভিন্ন ধরনের ধাতু থাকে, যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো উত্তপ্ত হয়ে গলিত অবস্থায় থাকে। সেগুলো কি হবে, আস্তে আস্তে যখন বেরিয়ে আসবে তখন আস্তে আস্তে শীতল হবে, কঠিন হবে, জমাট বেঁধে আগ্নেয় শিলা তৈরি করবে। এবার এখানের মধ্যে বলা হচ্ছে যে এক তো হতে পারে যে উৎপত্তি অনুসারে যখন ভাগ করছে, যে ভূ অভ্যন্তরে অতিরিক্ত চাপে যখন উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে যখন বেরিয়ে আসে তখন ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং সেখানে যেটা শুরু করছে সেটাকে বলছে নিঃসারী আগ্নেয় শিলা, মানে বাইরে চলে আসছে, সেটা হচ্ছে নিঃসারী। এবার হচ্ছে সেখানের মধ্যে কী হবে, ঠান্ডা তাড়াতাড়ি হবে, জমাট তাড়াতাড়ি বেঁধে যাবে, দানাগুলো কী হবে, সূক্ষ্ম সূক্ষ্ম দানাযুক্ত যে শিলা সেটা তৈরি করবে, যেমন ব্যাসল্ট, অ্যাবসিডিয়ান, এগুলো হবে। তেমনি কিছু কিছু জায়গায় দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে আসতে পারবে না, কিন্তু মাঝখানেই রয়ে যাবে, মানে ভেতরেই রয়ে যাবে, ভূ অভ্যন্তরেই রয়ে যাবে, সেখানে ঠান্ডা হবে। এর ফলে কী হবে, এখানের মধ্যে যেমন গ্রানাইট, ডোলেরাইট এই ধরনের শিলা তৈরি হবে, এগুলোকে বলা হচ্ছে উদ্বেধী, মানে আসবার চেষ্টা করেছিল উপরে, আসবার চেষ্টা করেও পারেনি, উদ্বেধী আগ্নেয় শিলা। এবার যেহেতু এগুলো ভূ অভ্যন্তরে রয়েছে, এবার ভূ অভ্যন্তরে কী হতে পারে, 2 ভাগে ভাগ করছে এটাকে, যে এটা অনেক নিচে আছে না মাঝারি নিচে আছে। ঠিক সেরকমই বলছে যে ভূ অভ্যন্তরে যখন কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল বা কঠিন হয়ে জমাট বাঁধে তখন সেটাকে বলছে উপপাতালিক
ডোলেরাইট। আবার ম্যাগমা ভূঅভ্যন্তরে একেবারে তলদেশে যখন জমাট বাঁধবে তখন সেটাকে বলে পাতালিক। পাতাল কাকে বলে? স্বর্গ, পাতাল, মর্ত। মর্ত মানে মাটিটা ধরে নিলে, পাতাল মানে হচ্ছে নিচে, পাতালিক মানে হচ্ছে অনেক নিচে গভীরে, উপপাতালিক মানে তার থেকে একটু উপরে। এই দুটো কি হচ্ছে না উদ্বেধী যেটা আছে সেটার একটা অংশ, অর্থাৎ অভ্যন্তরে। ঠিক সেই রকম বাইরে যখন জমা হচ্ছে তখন সেটা বলছে নিঃসারী। ওকে, এবার যখন ভেতরে যখন জমা হবে তখন কি হবে? এর যে দানাগুলো হবে সেগুলো কিন্তু বড় হবে, যেহেতু এখানে সূক্ষ্ম হয়েছিল, বাইরে এলে তেমনি এখানের মধ্যে দানাগুলো স্থূল হবে। গ্রানাইট শিলার কথা বলা হচ্ছে। এবার বলছে আগ্নেয় শিলার কিছু বিশেষত্ব বলছে, শক্ত হবে, ভারী হবে, খুব ঘনত্ব খুব বেশি হবে, ক্লাসের মতন দেখতে হবে, উলম্ব দারণ, এই ধরনের উলম্ব দারণ বা ফাটল দেখতে পাওয়া যাবে, প্রবেশ্যতা বেশি হবে মানে জল ধারণ ক্ষমতা কমে যাবে, ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে যাবে। ওকে, এবার দুটো আগ্নেয় শিলা যেমন হচ্ছে, একটা হচ্ছে গ্রানাইট, একটা হচ্ছে ব্যাসেল। ব্যাসেল কি বললাম? নিঃসারী যেটা বললাম। এবং গ্রানাইট কি বললাম? উদ্বেধী বললাম, মানে ভেতরে ঠান্ডা হবে। তার মধ্যে আবার পাতালিকটাকে বলা হচ্ছিল গ্রানাইটের ক্ষেত্রে, এই যে গ্রানাইটকে বলা হচ্ছিল পাতালিক শিলা, উদ্বেধীর পাতালিক। এবার কি হচ্ছে না, গ্রানাইট মহাদেশীয় ভূত্বককে তৈরি করে এবং হালকা সাদা, ধূসর, গোলাপি রঙের হয়ে থাকে। এই শিলা কোয়ার্টজাইট, ফেলসপার, মাইকা, হর্নবেল খনিজ দ্বারা গঠিত। এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী, শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে শীতল হয়ে কঠিন হয়ে জমাট বাঁধায় এগুলো, যে দানাগুলো সেগুলো একটু হলেও বড়, এবং এখানের মধ্যে গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়ে থাকে। তেমনি ব্যাসেল শিলা বলছে, ব্যাসেল আমাদের যে মহাসাগরের নিচে মহাসাগরীয় যে ভূত্বক রয়েছে সেখানে সেটা ব্যাসেল শিলা দ্বারা তৈরি হয়। খুব ভারী এবং শক্ত ও ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর বা কালো রঙের হয়ে থাকে, এই ধরনের হয়ে থাকে। ব্যাসেল গঠনকারী প্রধান খনিজগুলোকে বলছে কোয়ার্টজাইট, ফেলসপার, অলিভিন আর পাইরক্সিন। ব্যাসেল শিলায় উলম্ব দারণ এবং ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় প্রবেশ্যতা যথেষ্ট বেশি। খুব দ্রুত জমাট বেঁধে তৈরি হওয়ায় এই দানাগুলো বাইরে এসে জমাট বাঁধতে, যার জন্য এটা সূক্ষ্ম, ঠিক আছে। এবং এই শিলা গঠিত অঞ্চলে চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এবার সে পাললিক শিলা, যখন আগ্নেয় শিলা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে এবং সেগুলো কি করে ক্ষয়ছে? বাহ্যিক বা বহির্জাত শক্তি দ্বারা, যেমন হচ্ছে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদির থেকে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, পরিবাহিত হচ্ছে। তারপর সেগুলো কি হচ্ছে? নদী তলদেশে জমা হচ্ছে বছরের পর বছর, এবং তারপর কী হবে না, চাপের কারণে এবং তাপের কারণে কী হবে না, বছরের পর বছর এটা জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টি করবে। এই শিলার মধ্যে বালি, পলি, কাদার ভাগ অনেক বেশি থাকে, এটাকে বলছে পাললিক শিলা। পাললিক শিলার মাঝে মাঝে কী হবে না, মাঝে মাঝে দেখাতে পাওয়া যাবে যেটা হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম কাকে বলবে না, যখন একটার পর একটা স্তর হবে তার মাঝে যদি কোনো জীব চলে আসে, তার ছাপ সেই শিলার মধ্যে রয়ে যায়, সেটাকে বলছে পাললিক শিলা। এবার আমরা কি বলছিলাম, স্তরে স্তরে যেহেতু এটা জমে তার জন্য এটা স্তরায়ন দেখতে পাওয়া যায়, বা কাদার চির খাওয়া দাগও লক্ষ্য করা যায়। জীবাশ্ম দেখতে পাওয়া যায়, সছিদ্রতা এবং ভঙ্গুরতা দেখতে পাওয়া যায়, এবং প্রবেশ্যতা খুব বেশি হয়। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকম হতে পারে, আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি হলে আলাদা আলাদা রকম ক্ষয় ক্ষমতা হবে। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না। এবার এখানে বলছে প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায়, এবং সেই চাপ এবং তাপে কী হয়, উদ্ভিদের কাণ্ড সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয়। 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা ধরনের প্রাণী এবং উদ্ভিদ চাপা পড়ে যায়। স্তরের প্রবল চাপে এবং ভূতাপে, ঠিক আছে, দেহাবশেষ হাইড্রোজেন এবং কার্বনের দ্রবণে পরিণত হয় এবং খনিজ তেলের সৃষ্টি করে। খনিজ তেলের উপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতিও দেখতে পাওয়া যায়। শুধুমাত্র সছিদ্র পাললিক শিলাস্তরেই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে আমরা পেয়ে থাকি। এবার হচ্ছে জীবাশ্মর কথাটা আগে বলেছিলাম যে এরকমভাবে ছবি দেখতে পেলে বোঝা যাচ্ছে যে চাপা পড়ে গেছিলো মাছটা, তার জন্য এখানে ছবিটা চলে এসছে।
এবার এই শিলাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সংঘাত শিলা, একটা হচ্ছে অসংঘাত শিলা। সংঘাত বলছে যখন প্রাচীন শিলা চূর্ণ বিচীর্ণ এবং ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে শিলা তৈরি করে তাকে বলছে সংঘাত শিলা। এবং যখন অসংঘাত শিলা মানে হচ্ছে রাসায়নিক উপায় বা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা। মানে যখন রাসায়নিক উপায় হবে বা জৈবিক উপায় হবে তখন অসংঘাত, এবং সংঘাত হবে যখন চূর্ণ বিচূর্ণ এবং ক্ষয়প্রাপ্ত হয়ে জমা হবে। অসংঘাত শিলার মধ্যে রয়েছে যেমন হচ্ছে চুনাপাথর এবং লবণ শিলা, রাসায়নিক উপায়ে বলা যাচ্ছে, ঠিক আছে। সংঘাত শিলা বলা হচ্ছে যেমন হচ্ছে কংগ্লোমারেট এবং ব্রেক্সিয়া, এই ধরনের শিলাগুলো হচ্ছে এদের সংঘাত শিলা। এখানের মধ্যে বলা হচ্ছে যে যান্ত্রিক উপায়ে গঠিত কটা শিলার উদাহরণ দিয়েছে কাদা পাথর, বেলে পাথর এবং কংগ্লোমারেট। তিনটে পাললিক শিলার উদাহরণে আমাদের বোঝাচ্ছে যে কী কী রকম গঠন মানে পরিচয় দেওয়া হচ্ছে এখানের মধ্যে। প্রথম হচ্ছে চুনাপাথর। চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, ঠিক আছে। আমাদের সায়েন্স বই এগুলো বিক্রিয়া সহ দেওয়া আছে। এবার এর যে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম এবং প্রবেশ্যতা বেশি। চুনাপাথর যুক্ত অঞ্চলে বৃষ্টির জলে, এবার যেহেতু বৃষ্টির জলে বা একটু হলেও অ্যাসিড জাতীয় জল হলেও কী হবে না, এটা গলে যাবে, তাই না, মিশে যাবে, গলে যাবে। এবং যখন এই অংশগুলোর মধ্যে দিয়ে গর্ত সৃষ্টি হবে এবং জল নিচের দিকে চলে যায়, তার জন্য। চুনাপাথরের রং সাদা, ধূসর, সবুজ, কালচেও হতে পারে। সিমেন্ট তৈরিতে কাজে লাগে, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয়ে থাকে। এবার হচ্ছে বেলে পাথর। বেলে পাথরের প্রবেশ্যতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি। বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, ধূসরও হতে পারে। বেলে পাথর গঠিত অঞ্চলে মৃত্তিকা লবণাক্ত হয়ে থাকে এবং উর্বরতা কম হয়ে থাকে। স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথর দ্বারা নির্মিত হয়ে থাকে। লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরির মন্দির, খাজুরাহ মন্দির, জয়সলমীরের সোনার কেল্লা বেলে পাথর দিয়েই তৈরি করা হয়েছে। এবার হচ্ছে কাদা পাথর। কাদা পাথরের রং কালচে ধূসর। কাদা পাথরের মধ্যে স্তরায়ন মানে স্তরে স্তরে যে জমা হচ্ছে সেই স্তরগুলোকে না ভালো করে বুঝতে পারা যায় এবং মিহি দানাযুক্ত শিলার উদাহরণ এটি হচ্ছে কাদা পাথর। সচ্ছিদ্রতা খুব বেশি। কাদা পাথর বেশ নরম এবং ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে। এই শিলাকে পাতলা পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির যে টালি তৈরিতে এটি প্রচুর কাজে লাগে, ঠিক আছে। খুব সহজে স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলায় গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কার্য করা উচিত নয়। ওকে, এবার আমরা যাচ্ছি রূপান্তরিত শিলায়। রূপান্তরিত শিলা মানে রূপ যখন অন্তরিত হবে মানে আলাদা রূপে পরিণত হবে। এখানের মধ্যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা যখন ভূ অভ্যন্তরে যায় এবং সেখানের মধ্যে চাপ এবং তাপের নিজের রাসায়নিক বিক্রিয়ার কারণে দীর্ঘ সময় ধরে তার পুরনো যে ভৌত রাসায়নিক যে ধর্ম সেগুলোকে হারিয়ে ফেলে এবং নির্দিষ্ট নতুন বিশিষ্ট শিলায় নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয়, তখন সেই সমস্ত শিলাকে আমরা রূপান্তরিত শিলা বলে থাকি। এভাবে রূপান্তরিত হতে গেলে অনেক ধরনের কারণে হতে পারে। একটা হতে পারে অত্যধিক তাপে হয়ে যাচ্ছে। তাপ হলে যেমন হচ্ছে পিট কয়লা থেকে গ্রাফাইট। চাপ বেড়ে গেলে প্রচণ্ড চাপে যেমন সেল থেকে স্লেট। তেমনি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হতে পারে যেমন অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট। এখানে যেমন দিয়েছে কটা উদাহরণ এই ধরনের, যেটা বলছিল যে গ্রানাইট থেকে যেমন নিস হতে পারে। ব্যাসল্ট শিলা পরিবর্তন হয়ে অ্যাম্পিবোলাইট হয়ে যায়। বেলে পাথর কোয়ার্সাইটে পরিণত হয়। তো এগুলো হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ। এছাড়াও এখানে দিয়েছে চুনা পাথর মার্বেলে পরিণত হয়, যেটা কিনা আমাদের তাজমহল গঠনে কাজে লাগে, ঠিক আছে, মার্বেল পাথর। পিট কয়লা গ্রাফাইটে পরিণত হয়। পিট কয়লা গ্রাফাইট মানে কি অত্যধিক তাপে পরিণত হচ্ছে। তেমনি সেল থেকে স্লেট হচ্ছে, কি জন্য হচ্ছে, প্রচণ্ড চাপে হচ্ছে। তেমনি ফিলাইট থেকে সিস্ট শিলায় পরিণত হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের রূপান্তরিত শিলার উদাহরণ। এবার রূপান্তরিত শিলা কি হবে না, রূপান্তরের ফলে আগ্নেয় শিলা বা পাললিক শিলা বেশি কঠিন হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই শিলাগুলো বেশি কঠিন হয়ে থাকে। যদি আগ্নেয় শিলা পরিবর্তন হয় তাহলে বেশি কঠিন হয়ে যাবে, ঠিক আছে। এই শিলা কেলাসযুক্ত হতে পারে না হতেও পারে, ঠিক আছে। এই শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ, চকচকে এবং কেলাসিত হয়ে যায়। এবং এখানের মধ্যে পাললিক শিলা
রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়। আগে বললাম যে শক্ত হচ্ছে, তার মানে ভেঙে যাওয়ার যে প্রবণতাটা সেটা কমে যাবে। তেমনি রূপান্তরের ফলে শিলার ভেতরের যে খনিজ অবস্থান ছিল সেটারও পরিবর্তন হয়ে থাকে। তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসতে পারে, ঠিক আছে, মানে লাইন দিয়ে দিয়ে চলে আসতে পারে। এবার প্রচণ্ড চাপ এবং তাপের মধ্যে রূপান্তরিত হলে জীবাশ্মগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তার মানে এখানের মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যাবে না। 3টি রূপান্তরিত শিলার উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে মার্বেল, স্লেট এবং নিস। মার্বেল, চুনাপাথরের রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল। মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ, চকচকে, সাদা রঙের, সবুজ রঙের, ধূসর রঙের, হলুদ, নীল এই ধরনের রঙের হতে পারে। খুব সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া হয় এবং সেগুলোকে স্থাপত্য, ভাস্কর্য শিল্পে প্রচুরভাবে ব্যবহার করা হয়। তবে যদি অ্যাসিড এর সাথে মার্বেল এর কানেক্ট করা হয়, মানে অ্যাসিডের সাথে আসে সংস্পর্শে, তাহলে এটা হয়ে যায়। এবার অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে আনা তার জন্য উচিত নয়। এবার কি হয় না, এই মার্বেল পাথর দিয়ে তৈরি হচ্ছে আমাদের তাজমহল, তাই যখন অ্যাসিড বৃষ্টি হয় সেটা আমাদের এই তাজমহল যে আগ্রা জায়গাটাতে আছে সেখানের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছিল। তার কারণে ওখানের মধ্যে অনেক যে যদি কেউ যেতে থাকে তাহলে সেখানের মধ্যে কি হবে না, অনেক ধরনের আমরা সংরক্ষণের জন্য কি করি না, ওখান থেকে কিছু দূর পর্যন্ত গাড়ি চলাচল, যার মাধ্যমে অ্যাসিড বৃষ্টি বাড়তে পারে, সেই সব জিনিসপত্র বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। স্লেট, সেলে রূপান্তরিত রূপ হচ্ছে স্লেট। স্লেট বেশ মসৃণ, নীলচে, ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে এবং পাতলা পাতলা আকারে স্লেট সহজেই ভেঙে যায়। আমরা যে স্লেট লিখতে ব্যবহার করি সেই বলছে যে এই ধর্মের জন্য স্লেট থেকে ঘরের টালি তৈরি করা হয়। সরি, এটা টালি তৈরি করতে কাজে লাগে। আচ্ছা, এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরিতেও কাজে লাগে, লেখার কাজেও কাজে লাগে, ঠিক আছে। এবার নিস হচ্ছে গ্রানাইটের রূপান্তরিত রূপ। গ্রানাইটের নিস শক্ত, ক্ষয় প্রতিরোধী শিলা। এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলি একসাথে থেকে থাকে। এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলা হয়। মানে আমরা বললাম না, যখন তাপ বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে এবং রূপান্তরিত শিলায় হবে, তখন কি হবে না, আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা ব্যান্ড বলা হচ্ছে সেটাকে, ঠিক আছে, বলয়ের আকারে আলাদা আলাদা হয়ে খনিজগুলো একসাথে রয়ে যাবে, তাই এগুলো বলে ব্যান্ডেড নিস বলা হচ্ছে। এর ফলে কি হবে, আমাদের যে যে খনিজগুলো খুঁজতে হবে সেগুলো তো সুবিধা হবে, রাস্তাঘাট নির্মাণ কাজে, এসব কাজে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার শিলাচক্রে যাচ্ছে, কি বলা হচ্ছে না, যখন গলিত ম্যাগমা উপরে আসছে তখন আগ্নেয় শিলার রূপে যাচ্ছে এবং সেই আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পরিবহিত হয়ে সেটা পলিতে পরিণত হচ্ছে এবং সেই পলি জমাট বেঁধে আমাদের পাললিক শিলায় পরিণত হচ্ছে এবং সেই পাললিক শিলা আর এই আগ্নেয় শিলা এই দুটো মিলে কি হচ্ছে, তাপ এবং চাপে রূপান্তরিত শিলায় পরিণত হচ্ছে। এটুকু তো আমরা বুঝলাম। এবার এদের মধ্যেও কানেকশন হতে পারে। আবার এই রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পলিয়া আকারে জমা হয়ে পাললিক শিলা সৃষ্টি করতে পারে। তেমনি এই পাললিক শিলা আবার পলি হিসাবে ক্ষয়প্রাপ্ত হয়ে আবার সেটা থেকে পাললিক শিলা তৈরি করতে পারে। মোট কথা, আবার রূপান্তরিত শিলা গলে গিয়ে আগ্নেয় শিলাও তৈরি করতে পারে। তো এখানের মধ্যে কি হচ্ছে, একটা চক্রাকার আবর্তন, আমরা চক্রাকার বিষয় দেখতে পাচ্ছি, যেখানের মধ্যে প্রত্যেকটা শিলা একটা অন্য শিলাতে পরিণত হতে পারে। তাই এগুলোকে আমাদের বলা হচ্ছে যে শিলা চক্র। তো এটাকে বলা হচ্ছে শিলা চক্র। এবার বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় গ্রানাইট শিলা দিয়ে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেখানে আমরা বলেছিলাম আগে যে গোলাকার হয়ে থাকে সে ভূমিরূপ, এখানে সেটা বলছে। দাক্ষিণাত্যে যে মালভূমি, যেটা হচ্ছে ডেকান ট্র্যাপ অংশ রয়েছে, সেটা হচ্ছে ব্যাসল্ট জাতীয় শিলা দিয়ে তৈরি, যেটা কিনা ক্ষারকীয়। ভূমিরূপগুলো কি হবে, এর জন্য চ্যাপ্টা টাইপের হবে। এবার চুনা পাথর আমরা বললাম যে বৃষ্টি জলের সাথে মিশে যায়, অ্যাসিডযুক্ত জলের সাথে, ঠিক আছে। তো উপর থেকে যে এর ফলে কি হয় না, যখন মিশছে এবং সেই জলটা যখন উপর থেকে পড়ছে, তখন এরকমভাবে উপর থেকে নিচের দিকে নেমে আসা দেখতে পাই, তখন সেটা বলছে স্যালাকটাইট। তেমনি মেঝে থেকে অনেক সময় এইটাই যখন আস্তে আস্তে নিচে পড়বে এবং সেটা জমা হবে, সে চুনা পাথরের দণ্ডটা নিচের দিক থেকে উপর দিকে যাচ্ছে বলে মনে হবে, সেটাকে বলা হবে স্যালাগমাইট। আচ্ছা, এটাকে স্যালাগমাইট আর স্যালাকটাইট গ আছে না। আচ্ছা, গয়ের সাথে কি বলবো, গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ডকে মনে রাখতে হবে। গ্রাউন্ড থেকে উঠছে মানে মাটি থেকে উঠছে, তখন সেটাকে বলছে স্যালাগমাইট।
গ্রাউন্ড যখন নিচের দিক থেকে উপরের দিকে জমবে তখন সেটা বলবে স্যালাগমাইট, তেমনি যখন উপর থেকে আসবে তখন বলবে স্যালাকটাইট। স্যালাকটাইটের সাথে সিলিং এর সাথে অ্যাটাচ করতে পারি, কিন্তু এই গটা মনে রাখলেই হয়ে যাবে যে মানে গ্রাউন্ড থেকে যখন উঠবে তখন সেটা বলছে স্যালাগমাইট, বাকিটা মনে থেকে যাবে স্যালাকটাইট। এবার এই দুটো যখন মিশে যায়, এই দুটো যখন স্যালাকটাইট আর স্যালাগমাইট জুড়ে যায় আস্তে আস্তে, তখন সেটাকে বলে চুনাপাথরের স্তম্ভ। আবার এই চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভ পর্যন্ত চলে যেতে পারে এবং ছোট বড় নানা ধরনের আকৃতি তৈরি করতে পারে, এবং সেটাকে বলে কার্স্ট সমভূমি। ছবি দেওয়া আছে নাকি? না, এখানে দেওয়া নেই ছবি, ঠিক আছে। এবার এখানের মধ্যে কিছু যেগুলো বলছিল সেগুলোই এখানে শিলার নাম দিয়েছি, যেমন গ্রানাইট, ব্যাসেল্ট, চুনাপাথর, বেলেপাথর। তেমনি শিলার প্রকৃতি হচ্ছে গ্রানাইট আগ্নেয় শিলা, ব্যাসেল্ট আগ্নেয় শিলা, চুনাপাথর আর বেলেপাথর হচ্ছে পাললিক। তেমনি ভূমিরূপ হবে গ্রানাইটের জন্য গোলাকার আর ব্যাসেল্টের জন্য চ্যাপ্টা। আচ্ছা, যদি আমরা দেখি এরকম গ্রানাইট গ থেকে গোলাকার, ব্যাসেল্টের জফলা আকার আছে, তেমনি চ্যাপ্টা। তেমনি চুনাপাথর হচ্ছে গুহা, তেমনি বেলেপাথর হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট। গ্রানাইট থেকে শুরু হয়, রূপান্তরিত হয়ে নিচ তৈরি হয়, ব্যাসেল্ট থেকে অ্যাম্ফিবোলাইট তৈরি হয়। আচ্ছা, চুনাপাথর থেকে মার্বেল তৈরি হয় এবং বেলেপাথর থেকে কোয়ার্সাইট তৈরি হয়। আচ্ছা, এই যে জলের সাথে মিশে যায় তার জন্য এখানের মধ্যে চুনাপাথরযুক্ত অঞ্চলে বাঁধ বা জলাধার বা বহুতল বাড়ি বা অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয়, কারণ এগুলো যখন এই জলের সাথে কানেকশনে আসবে তখন কী হবে, দ্রবীভূত হয়ে যাবে এবং সেটা নির্মাণটা কী হবে, যে নির্মাণ কার্য করেছিল সেটা ভেঙে যেতে পারে। তাই এখানের মধ্যে বলছে আগ্নেয় যে শিলা আছে সেই অঞ্চলে কিন্তু ভালো হবে স্থাপত্য গঠনে বা যে কোনো জিনিস গঠন করে নির্মাণ কার্য ভালো হবে। শিলা গঠনকারী খনিজ, আমরা যেমন বলছিলাম যে শিলা অনেকগুলো খনিজ নিয়ে গঠিত হতে পারে, তার সংযুক্তি সমসত্ব মিশ্রণও হতে পারে, অসমসত্ব মিশ্রণও হতে পারে। এখানের মধ্যে বলছে শিলা মধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ। এর নিজস্ব আকার, বর্ণ, কাঠিন্য, গঠন দেখতে পাওয়া যায়। খনিজ একটি নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে, যেমন হিরে, যা হলো কার্বনের রূপভেদ। আবার খনিজ অনেক মৌলিক পদার্থ দিয়ে গঠিত যৌগিক পদার্থ হতে পারে, যেমন গোলাপি রঙের আর্থোক্লেস, ফেলসপার, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর অক্সিজেন দিয়ে গঠিত। প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই 8টি মৌল দিয়ে গঠিত। কোন 8টি মৌলের কথা বলা হচ্ছে এখানে? সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এবার এখানে কয়টা খনিজের নাম বলা হচ্ছে যেগুলো কিনা ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে কোয়ার্সাইট, ফেলসপার, অভ্র, জিপসাম। ঠিক আছে, কোয়ার্সাইটের কথা বলা হচ্ছে খুব কঠিন, মূলত সাদা, ষড়ভুজ আকৃতি, মানে 6টা বাহুযুক্ত ষড়ভুজ আকৃতি। এবার এখানের মধ্যে গ্রানাইট, ব্যাসেল্ট শিলার মূল উপাদান হচ্ছে এই কোয়ার্সাইট, কোয়ার্চ। এই কোয়ার্চ থাকায় এই শিলাগুলি বেশি ক্ষয় প্রতিরোধী হয়ে থাকে, মানে খুব শক্ত যেহেতু বলছে, গয়না তৈরি, কাঁচ আর পাথর কাটতে এটি ব্যবহৃত হয়। ফেলসপার, এবার হচ্ছে ফেলসপার হচ্ছে সাদা এবং গোলাপি রঙের। ফেলসপার গ্রানাইট এবং ব্যাসেল্টের অন্যতম প্রধান উপাদান, যেটি সাদা রঙের যে প্লাজিওক্লেস ফেলসপারের মূল রাসায়নিক উপাদান যেটা হচ্ছে সোডিয়াম, আর গোলাপি যেটা আছে গোলাপি আর্থোক্লেস ফেলসপার, তার উপাদান হচ্ছে পটাশিয়াম। সিরামিক শিল্প এবং কাঁচ তৈরিতে ফেলসপার ব্যবহৃত হয়ে থাকে। এবার আসছে অভ্র চকচকে, মসৃণ, পাতলা ও ভঙ্গুর প্রকৃতির হয়, সাদাটে, স্বচ্ছ, মাস্কোভাইট অথবা কালো রঙের বায়োটাইট জাতীয় হতে পারে। এর উপস্থিতিতে গ্রানাইট চিকচিক করে এবং অভ্র তাপ এবং বিদ্যুতের কুপরিবাহী। ঠিক আছে, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রতিমার সাজ, রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয়। জিপসাম বেশ নরম ধরনের হালকা হলুদ রঙের খনিজ। জিপসাম ক্যালসিয়াম ফসফেটের জলযুক্ত কেলাস, ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত, এটি হলো জলযুক্ত কেলাস। এবার বলছে যে সিমেন্ট শিল্প হোক, সার তৈরি হোক ও নির্মাণ কাজ হোক, সেখানে কিন্তু জিপসাম ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে যে খনিজের যে কাঠিন্য পরিমাপের স্কেল সেটাকে বলছে মোহ স্কেল, যার সূচক মাত্রা 1 থেকে 10। এবার এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক এবং সর্বোচ্চ হিরে। এবার
খনিজের প্রভাবের ব্যাপারে বলা হচ্ছে যে প্রকৃতিতে খনিজের প্রভাব খুব স্পষ্ট। লোহা অথবা বক্সাইট সমৃদ্ধ ভূমির উপরিস্তর বেশ শক্ত এবং লাল রঙের হয়ে থাকে, এবং জিপসামযুক্ত ভূমি নরম হবে, হালকা হলুদ রঙের হয়ে থাকবে। যেরকম ধাতু হবে, যেরকম খনিজ হবে সেরকম টাইপের যে ভূমিটা হয়ে যাবে সেরকম টাইপের। নরম ক্যালসাইট খনিজ থাকলে তা চুনা পাথরের সৃষ্টি করবে এবং যথেষ্ট ক্ষয়প্রবণ হবে। খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস যেখানে পাওয়া যায় সেই অঞ্চল যথেষ্ট নরম, সছিদ্র এবং প্রবিষ্ট এবং পাললিক শিলা দ্বারা তৈরি হয়ে থাকে। অতিরিক্ত খনিজযুক্ত মাটি, লোহা বা অ্যালুমিনিয়াম অক্সাইড, ল্যাটেরাইট মাটি বা লাল মাটি এর উর্বরতা কম হয়ে যায়, ফলে চাষাবাদ ভালো হয় না। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাগনেসিয়াম, ডলোমাইট, মাইকা এইসবগুলো পাওয়া যায়। একে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। ছোটনাগপুর মালভূমির যে মানুষের প্রধান জীবিকা কিন্তু খনিজ সম্পদ উত্তোলন এবং খনি কেন্দ্রিক শিল্পই কিন্তু মেন। এবার বলা হচ্ছে যে মাটি কিভাবে সৃষ্টি হয় শিলা থেকে। অ্যাকচুয়ালি শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়, তার সাথে জৈব পদার্থ মিশ্রিত হয় এবং তারপর যে পাতলা স্তর তৈরি করে সেটাকে বলছে মাটি, যেটা কিনা জীবকোষের আবাসস্থল। এর জন্য প্রাকৃতিক শক্তি, নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ এসবগুলো আস্তে আস্তে কী করে, খনিজগুলোকে ক্ষয় করে, সূক্ষ্ম করে, শিথিল করে এবং তারপর শিলাচূর্ণ রূপে অবস্থান করে। এই শিলাচূর্ণগুলোকে রেগুলিত বলা হয়ে থাকে এবং এর সাথে জল, বায়ু, জৈব পদার্থ মিশিয়ে মাটি তৈরি করে। এবং এই ক্ষেত্রে তার নিচের যে পৃষ্ঠ বা আদি শিলার উপর নির্ভরশীল মাটির চরিত্র, ঠিক আছে। তার নিচে যে আমরা বললাম যে ভূমির রূপগুলো সেরকম হয়ে যাবে, লোহা থাকলে বেশি থাকলে ওগুলো অক্সাইডে পরিণত হয়ে যাবে, আর কিছু জায়গায় হালকা নরম হবে জিপসাম থাকলে, কিছু অন্যান্য যেগুলো থাকবে সেগুলোর জন্য শক্ত হয়ে যাবে, এইসব ধরনের যেগুলো বলা হচ্ছিল সেগুলোই। এবার এই মাটির চরিত্র তার ফলে নিচের যে পৃষ্ঠ বা আদি শিলার উপর নির্ভর করে যায়। যেমন ব্যাসেল শিলা এই কৃষ্ণ মৃত্তিকা শুরু হয়, তেমনি গ্রানাইট শিলায় লোহিত মৃত্তিকা মানে লাল রঙের মাটি দেখতে পাওয়া যায়, বেলে পাথরে বেলে মাটি দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। এগুলো বলছে মাটি তৈরি। এখানে কয়েকটা ছবি দেওয়া আছে কি কি ধরনের জিনিসপত্র আমরা বানিয়ে থাকি, অর্থাৎ শিলা আমাদের খুবই কাজে লাগে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টারটা। এখানে যেমন বলা হচ্ছে যে আগ্নেয় শিলা দ্বারা আমরা এরকম ধরনের ব্যাসেল্টের কিছু জিনিসপত্র তৈরি করি, গ্রানাইটের কিছু জিনিস তৈরি করি। তেমনি এখানে পাললিক শিলা দ্বারা স্থাপত্য যে সকল জিনিসপত্র, চুনা পাথরের, বেলে পাথরের, তেমনি মার্বেল ভাস্কর্য শিল্পে কাজে লাগে, স্লেটে তৈরি কাজে লাগে, মানে রূপান্তরিত শিলা স্থাপত্য নির্মাণেও কাজে লাগে। তো বিভিন্ন কাজে এগুলো লাগছে। ওকে, এটা ছিল এই চ্যাপ্টারটা, শেষ হয়ে গেল।